হ্যাঁ, আরেকটা জিনিস আমি অ্যাড করবো জ্যাডন স্যানচো নিয়ে, সেটা হচ্ছে জ্যাডন স্যানচোর একটা চাইল্ডহুড ড্রিম ছিল চেলসির হয়ে খেলার। তো ফাইনালি জ্যাডন স্যানচোর তার চাইল্ডহুড ড্রিম পূরণ হতে চলেছে চেলসির হয়ে যখন মাঠে নামবে। তো লাইক আর অলরেডি চেলসির প্রচুর প্লেয়ার, 40 ম্যানের স্কোয়াড। তো জ্যাডন স্যানচো কিভাবে ইউজ করে ম্যারেস্কা, তাকে একটা সেটা একটা দেখবো আমরা ফিউচার গেম উইকসে। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার এপিসোড অফ গেম উইক গুরুস, যেখান থেকে হয় বাঙালির ফুটবলের আড্ডা শুরু। সবাইকে জানাই প্রণাম। আশা করছি সকল দর্শক বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমার সাথে আছে সন্দীপ। আজকে আমরা ডিসকাস করব বিগেস্ট ডিলস অফ দ্য ট্রান্সফার ডেডলাইন ডে অ্যান্ড লাস্ট ডে অফ দ্য ট্রান্সফার সিজন। তো বন্ধুরা, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি রাহিম স্টার্লিংকে। একটা খুব সারা জাগানো নাম ছিল কিছু বছর আগেও ইংলিশ প্রিমিয়ার লিগে, যখন ম্যানচেস্টার সিটির হয়ে সেই সানে এবং স্টার্লিং এর জামানা এখনো আমাদের মনে পড়ে, সেই ডেডলি কম্বিনেশন। তো স্টার্লিং এর ডেডলাইন ডেতে খুব এক্সাইটিং ভাবে ট্রান্সফার হয়ে যায় আর্সেনালে। এবং তার আগে ম্যানচেস্টার ইউনাইটেডেও মাঝে রিউমার ছিল কি স্টার্লিং যেতে পারে, বাট ফাইনালি স্টার্লিংকে আর্সেনাল সাইন করেছে। এবং এটা নিয়ে অনেক কথা হয়েছে, যেহেতু সবই বিগ ক্লাবস এর মধ্যে ট্রান্সফার গুলো হচ্ছে, ফ্রম ম্যান সিটি টু চেলসি টু আগেন আর্সেনাল। বাট স্টিল আমার মনে হয় এটা একটা ভালো মুভ। কারণ স্টার্লিং আগের সিজনেও তার লিমিটেড অ্যাপিয়ারেন্সের মধ্যেও 8টা গোল করেছিল এবং 4টে অ্যাসিস্ট করেছিল। কিন্তু এই সিজনে যেহেতু মারেস্কা আসার পর মারেস্কা স্কিম অফ থিংস হয়তো স্টার্লিং নেই, সেই জন্য স্টার্লিংকে রিলিজ করে দেওয়া হয়েছে এবং আর্সেনালে চলে গেছে স্টার্লিং। এবং আর্সেনালের অনেকই খেলা থাকবে এই সিজনে, চ্যাম্পিয়ন্স লিগের খেলা থাকবে। তো সেখানে একটা তার মানে অ্যাজ এ রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে টিমে একটা ভালো ব্যালেন্স আনবে। স্টার্লিং জেনারেলি উইঙ্গার হিসাবেই খেলে থাকে এবং আর্সেনালের টিমের ডেপথ এটা বাড়াবে, রিজার্ভ প্লেয়ার্স এর ডেপথ বাড়াবে। নেক্সট আমরা চলে আসছি ম্যানুয়েল উগাটে, একটা প্রতিভাশালী ইয়াং ডিফেন্সিভ মিডফিল্ডার। ম্যানচেস্টার ইউনাইটেড প্যারিস সেন্ট জার্মান থেকে কিনেছে। তো ম্যানচেস্টার ইউনাইটেড এই ডিফেন্সিভ মিডফিল্ডারটা আগের বারে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মানকে এবারে ওরা নতুন সিজনে নিয়েছে। অ্যান্ড 5 ইয়ারের একটা ডিল হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। অ্যান্ড সেটা হয়তো আরো 12 মান্থ যদি পারফরমেন্স ভালো থাকে, তো সেই হিসেবে আরো 12 মান্থ এক্সটেন্ড হবে, তো সেইভাবে ডিল হয়েছে। তো ম্যানচেস্টার ইউনাইটেড যে ডিফেন্সিভ একটা প্রবলেম হচ্ছিল, সেইটাকে কাটানোর জন্য টেং হেয়ার আরেকটা ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যাড করেছে। ক্যাসিমির অলরেডি একজন একটা ভালো ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যানচেস্টার ইউনাইটেড আছে, বাট স্টিল যেহেতু আমাদের ডিফেন্সে একটু কমজোরি হয়ে যাচ্ছে, তো সেই কারণে আরো অপশনস ম্যানুয়েল উগারটেকা হিসাবে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পরবর্তী আমরা যদি প্লেয়ারটাকে দেখি, চিলোবা, চেলসির হয়ে বরাবরই নজর কাটছিল এই প্লেয়ারটা। কিন্তু আগেন যেহেতু হয়তো মারেস্কার স্কিম অফ থিংসে নেই, তো সেই জন্যই চিলোবা ক্রিস্টাল প্যালেসে সাইন করেছে এই বছর। এবং যেহেতু ক্রিস্টাল প্যালেসের টিমটা যথেষ্ট ব্যালেন্স টিম, সেখানে চিলোবা তাদের একটা ডেপথ অ্যাড করবে টিমটার মধ্যে। এবং যেহেতু ও ইংল্যান্ড স্কোয়াডকেও আন্ডার 21 লেভেলে রিপ্রেজেন্ট করেছে এবং তার পারফরমেন্স ভালো, তো সেখানে ক্রিস্টাল প্যালেসের হিসাবেও চেলোবার পারফরমেন্স আমাদের মনে হয় ভালোই থাকবে। এবং আমরা তাকে হয়তো স্টার্ট করতেও দেখবো ক্রিস্টাল প্যালেসের হয়ে পরবর্তী গেম উইক গুলোতে। তো এটাও একটা খুব ভালো মুভ ছিল যেটা হয়েছে চিলোভার টু ক্রিস্টাল প্যালেস। আর আগেন এটা লাস্ট ডেডলাইন দিতেই হয়েছে। তো এক্সাইটিং মুভ, আমাদেরকে দেখতে হবে ক্রিস্টাল প্যালেসের মানে ডিফেন্সিভ কিরকম ডেপথ বাড়ছে চেলোভা আসাতে। নেক্সট আমরা চলে আসছি আরেকটা প্রতিভাশালী প্লেয়ার এনকেটিয়া, যিনি আগের বছর আহ, আর্সেনালে হয়ে খেলেছিল। আর্সেনালের থেকে এবার ক্রিস্টাল প্যালেসে মুভ করেছে। সো অন দ্য ডেডলাইন ডেতে এডি নিকিটিয়াকে 5 ইয়ার ডিলের জন্য ক্রিস্টাল প্যালেস সাইন করিয়েছে। অ্যান্ড এনকেটিয়া যদি আমরা আর্সেনালের রেকর্ড দেখি, তা সে কিন্তু 38টা গোল করেছিল, 168 অ্যাপিয়ারেন্স আর্সেনালের হয়ে, উইথ এভারেজ এ গোল জাস্ট আন্ডার এভরি 180 মিনিট। মানে প্রত্যেকটা মানে 180 মিনিটস এর মধ্যেও একটা করে গোলের একটা এভারেজ আছে এনকেটিয়া। সো একটা খুব ভালো ফরওয়ার্ড। আগের বছর আমরা দেখেছিলাম এনকেটিয়ার একটা হ্যাট্রিক করেছিল সেফিল ইউনাইটেডের সাথে। তো দুর্দান্ত লাস্টের দিকে একটা লাস্টের সিজনের লাস্টের দিকে এই হ্যাট্রিকটা হয়েছিল। তো আমার মনে হয় এনকেটিয়া ক্রিস্টাল প্যালেসের একটা খুব ভালো একটা যোগ। হয়তো এজের সাথে একটা ভালো কম্বিনেশন করে ক্রিস্টাল প্যালেসকে আরো বেশি অ্যাটাকিং করে তুলবে। সো ইট ইজ এ ভেরি গুড মুভ ফ্রম ক্রিস্টাল প্যালেস। হ্যাঁ, এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে হিজেসের মতন একটা প্লেয়ারও সবসময় স্টার্টিং লাইন আপে জায়গা করতে পারছে না। তো সেখানে এনকেটিআর 90 মিনিটস চান্স পাওয়া খুবই তার মানে একটা টাফ ব্যাপার ছিল। সেখান থেকে ক্রিস্টাল প্যালেসে সে ভালো গেম টাইম পাবে এবং অ্যাজ এ ফরওয়ার্ড হিসেবে তারা কেউ একজন ভালো প্লেয়ারকে পেলে অনেকটাই ডেপথ অ্যাড করবে।
এরপরে আমরা চলে যাবো জর্ডন স্যানচো। জর্ডন স্যানচোর ম্যানচেস্টার ইউনাইটেডের টাইম খুব একটা ভালো যায়নি আফটার সাইনিং। আমরা খবর পেয়েছিলাম কিছু কোচের সাথে মতের অমিল, এইসব খবর আসছিল। তো জর্ডন স্যানচোর ট্রান্সফার হওয়ার সবসময় একটা নিউজ চলছিল, অ্যান্ড ফাইনালি সেটা ট্রান্সফার ডেডলাইন দিতে হয়ে যায়, এবং চেলসি তাদের আগেন সেই বড় স্কোয়াড 40+ স্কোয়াডে আরেকটা প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে ফর সিজন লং ডিল। এবং ব্লুজ তার মানে চেলসির একটা অব্লিগেশন টু বাইও আছে এই প্লেয়ারটাকে অন পার্মানেন্ট বেসিস নেক্সট সামারে। এবং আমার মনে হয় জর্ডন স্যানচো যদি চেলসিতে ঠিকঠাক ভাবে টাইম পায়, গেম টাইম পায়, তাহলে একটা ভালো ডেপথ অ্যাড করবে স্কোয়াডটাতে। যেহেতু জর্ডন স্যানচোর রেকর্ড ভালো, এবং তিনি বুন্ডেস লিগাতে যখন খেলতেন বেশ একটা সারা জাগানো নাম ছিল। সেখান থেকেই অনেক এক্সপেকটেশন নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড এসেছিল, বাট ম্যানচেস্টারের সাথে হয়তো সেইভাবে জেল করতে পারেনি। তো এবার দেখতে হবে যে চেলসির হয়ে সে ফার্স্ট অফ অল টিমে জায়গা করে নিতে পারছে কিনা, এবং টিমে জায়গা করে নেওয়ার পর সে কতটা প্রভাব ফেলতে পারছে টিমটার একটা টিমটাকে ভালো দেখে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, আরেকটা জিনিস আমি অ্যাড করবো জ্যাডন স্যানচো নিয়ে, সেটা হচ্ছে জ্যাডন স্যানচোর একটা চাইল্ডহুড ড্রিম ছিল চেলসির হয়ে খেলার। তো ফাইনালি জ্যাডন স্যানচোর তার চাইল্ডহুড ড্রিম পূরণ হতে চলেছে চেলসির হয়ে যখন মাঠে নামবে। তো লাইক আর অলরেডি চেলসির প্রচুর প্লেয়ার, 40 ম্যানের স্কোয়াড। তো জ্যাডন স্যানচো কিভাবে ইউজ করে ম্যারেস্কা, তাকে একটা সেটা একটা দেখবো আমরা ফিউচার গেম উইকসে। নেক্সট চলে আসছে আরেকটা প্রতিভাশালী গোলকিপার রামসডেল। আর্সেনালের রামসডেল একটা বহুত বড় গোলকিপার, যিনি লাস্ট কিছু সিজন ধরে আর্সেনাল হয়ে খুব ভালো পারফরমেন্স দিয়েছে, আর্সেনালকে প্রচুর ম্যাচে গোল সেভ করে ক্লিন সেট দিয়েছে। তো এই যেহেতু আমাদের আর্সেনালকে দেখেছে এই বছর রায়াকে নিয়েছে তারা, রায়া যেহেতু প্রত্যেকটা ম্যাচেই ফার্স্ট ইলেভেনে চান্স পাচ্ছে, প্রত্যেকটা ম্যাচেই স্টার্ট করছে, তো সেই কারণে রামসডেলের খেলার মিনিস্ট অনেকটা কমে যাচ্ছিল। সেই কারণে রামসডেল তার ইচ্ছে জানিয়েছিল যে উনি মুভ করতে চান। অ্যান্ড আমরা ডেডলাইন ডেতে আমরা দেখি সাউথহ্যাম্পটন রামসডেলকে একটা 4 ইয়ার ডিলে কিনে নেয় আর্সেনাল থেকে। তো রামসডেলের বয়সও কম, প্লাস একটা খুব প্রতিভাশালী গোলকিপার। তো সাউথহ্যাম্পটনের জন্য একটা বিশাল বড় প্রাপ্তি, রামসডেলের জন্য একটা বিশাল বড় প্রাপ্তি, বিকজ 90 মিনিট খেলার সুযোগ পাবে সাউথহ্যাম্পটনে। তো আমরা দেখবো আর রামসডেলের যেমন 89টা অ্যাপিয়ারেন্স করেছে আর্সেনালের হয়ে লাস্ট 3টে সিজন ধরে, যেখানে টোটাল 153 টাইমস খেলেছে প্রিমিয়ার লিগে ইন টোটাল। সেটা বোর্নমাউথ আর সেফিল্ড, মানে ওটা আর্সেনালের হয়ে খেলার আগে বোর্নমাউথের সাথে দুবার খেলেছেন, সেফিল্ড ইউনাইটেডের সাথেও খেলেছে। মানে প্রিমিয়ার লিগে তার প্রচুর এক্সপিরিয়েন্স, এত কম বয়সেও 26 ইয়ার্স এজের মধ্যেও তার প্রচুর এক্সপিরিয়েন্স। তো সেই এক্সপিরিয়েন্সটা হয়তো সাউথহ্যাম্পটনে ইউজ করে সাউথহ্যাম্পটনকে হেল্প করবে তার এক্সপিরিয়েন্সে। কারণ সাউথহ্যাম্পটন এবার আরেকবার প্রমোট হয়ে আবার এসেছে প্রিমিয়ার লিগে, তো সেইটা হেল্প হবে রামস্টেল টিমে যাওয়ার পর। হ্যাঁ, এবং যেসব এপিএল ম্যানেজার হয়তো রামসডেলকে এখনো স্কিম অফ থিংসে রাখেননি, তারা রাখতে পারেন, কারণ রামসডেলই হয়তো সাউথহ্যাম্পটনের মেন কিপার হিসেবে উঠে আসবে পরবর্তী ম্যাচগুলো থেকে। এরপরে ওয়ার্ড প্রাউসের আগে একটা এক্সাইটিং খুবই মুভ নটিংহাম ফরেস্টে চলে গেছে লোনের জন্য পুরো সিজনটার জন্যই। এবং এর আগে 29 ইয়ার্স ওল্ড হচ্ছে আমাদের ওয়ার্ড প্রাউসের, এবং 37টা লিগ অ্যাপিয়ারেন্স করেছে ফর ওয়েস্ট হ্যাম লাস্ট সিজনে। এবং 56টা টোটাল গোল আছে ওয়ার্ড প্রাউসের, আর 45টা অ্যাসিস্ট আছে। তো সেখানে যখন একটা প্লেয়ারের এত ভালো স্ট্যাটস, তো সে নটিংহাম প্যালেস ফরেস্টে গিয়ে একটা ভালো পারফরমেন্স করবে, এটাই আমরা আশা করতে পারি। এবং নটিংহাম ফরেস্টের টিমে একটা খুবই ভালো ব্যালেন্স দেবে জেমস ওয়ার্ড প্রাউস। এবং আমরা দেখবো যে নটিংহাম ফরেস্টে সে হয়তো রেগুলার স্টার্টও করবে ফ্রম দি কামিং গেম উইকস। নেক্সট ট্রান্সফার হচ্ছে অ্যান্ড্রে, আর একজন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। এবারে যদি আমরা ট্রান্সফার সিজনে দেখি, উলস কিন্তু অনেক ব্রাজিলিয়ান প্লেয়ারকে তাদের টিমে অ্যাড করেছে। তো লাস্ট যে প্লেয়ারটাকে অ্যাড করলো তারা, সেটা হচ্ছে অ্যান্ড্রে। তিনি ব্রাজিলিয়ানের ফ্লুমিনেন্স থেকে এসছে। অ্যান্ড তার ফিজিক্যাল ডিফেন্সিভে মানে খুব ভালো ট্যাকেল করে শোনা গেছে। 23 ইয়ার ওল্ড তিনি। 2023-তে কোপা লেব্রেটোরেসও জিতেছিল, অ্যান্ড ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ম্যানচেস্টার সিটির সাথে লাস্ট ডিসেম্বরে খেলেছিল। আর আর তারপরে বড় ব্যাপার হচ্ছে তিনি ব্রাজিলের হয়েও 5টা সিনিয়র ক্যাপসও পেয়ে গেছে, মানে অলরেডি ব্রাজিলের হয়ে 5টা ম্যাচও খেলা হয়েছে। তো একটা ভালো প্রতিভাশালী প্লেয়ার। উলসের অবশ্যই যে ডিফেন্সের একটা জোর দরকার ছিল, তো সেইটাকে ইমপ্রুভ করার জন্য ডিফেন্সিভ মিডফিল্ড ট্যাকেলের জন্য অ্যান্ডে খুবই ভালো একটা অ্যাডিশন। তো আশা করছি ফিউচার গেম উইকসে উলসকে হেল্প করবে প্রিমিয়ার লিগে। এরপরে আমরা দেখে নেবো কিছু আরো যেই ট্রান্সফার গুলো হয়েছে। বেনফোর্ড থেকে ইভান টোনি ক্লাবের থেকে পার্মানেন্টলি বেরিয়ে গেছে ফর দি এন্টায়ার ইয়ার, অ্যান্ড সৌদি প্রো ক্লাব আল আহিলে গেছে। এবং এভারটন
বোরাকে অ্যাড করেছে অন লোন। ম্যাকটমিনিও ম্যানচেস্টার ইউনাইটেডকে ছেড়ে চলে গেছে এবং হি হ্যাজ জয়েন নাপোলি। এবং তাছাড়া এভারটন ডিফেন্সিভ মিডফিল্ডার ওরেল মাঙ্গালাকে সাইন করেছে লোনে লিওনের থেকে। এবং চেলসি গোলকিপার পেট্রোভিক, সেও লোন লোন আউট হয়ে গেছে। এইগুলো কিছু আরো আরো যেই ট্রান্সফার্স গুলো হয়েছে। তো সন্দীপ, তোমার মতে কোন ট্রান্সফারটা খুব এক্সাইটিং আর কোন টিমে মানে একটা ভালো অ্যাডিশন এই লাস্ট ডেডলাইন ডে ট্রান্সফারে? আমার মতে নিকেটিয়ার যেই ট্রান্সফারটা আমরা দেখলাম টু ক্রিস্টাল প্যালেস, ওয়ান অফ দ্য মোস্ট, আমার ভালো লেগেছে ট্রান্সফারটা। খুবই একটা ভালো এক্সাইটিং ট্রান্সফার, এবং সে যদি ভালো টাইম পায় কিরকম খেলছে সেটা দেখার মতন বিষয় হবে। কারণ ক্রিস্টাল প্যালেসের মিডফিল্ডটা অনেকটাই চালনা করে এজে, এবং তার উপর অনেকটাই ডিপেন্ডেন্ট। সেখানে যদি আরেকটা সেকেন্ড স্কোরিং ম্যান থাকে টিমে, টিমটা কিন্তু অনেকটা ম্যাচই বার করে আনতে পারবে। তাছাড়া জেমস ওয়ার্ড প্রাউস যেরকম বললাম খুবই একটা ভালো ট্রান্সফার টু নটিংহাম ফরেস্ট। এবং নটিংহাম ফরেস্টের স্কোয়াডটাতে অনেকটাই ডেপথ অ্যাড করবে আমার মনে হয়। তো প্রতিটা তার মানে ট্রান্সফারই খুবই এক্সাইটিং ছিল লাস্ট ডেতে। এবং আমরা প্রতিটা ট্রান্সফারকেই আমরা হয়তো চোখ রেখে থাকবো যে এই ট্রান্সফার প্লেয়াররা যে ট্রান্সফার হয়েছে ডেডলাইন দিনে তারা আপকামিং উইকসে কিরকম পারফর্ম করছে। কারণ আমরা যেটা দেখতে পেলাম যে মোস্ট অফ দ্য প্লেয়ার্স যারা ট্রান্সফার হয়েছে তাদের কিন্তু একটা এই স্ট্র্যাটেজি করেই নেওয়া হয়েছে যে তাদেরকে ফার্স্ট টিমে চান্স হয়তো দেওয়া হবে। হ্যাঁ, সেটাই, যেটা হচ্ছে এইসব প্লেয়াররা যখন পুরোনো টিমে ঠিকমতো মিনিটস পাচ্ছিল না, হ্যাঁ, সেই কারণেই তারা মুভ করতে চেয়েছে। আর আশা করছি যারা নতুন টিমে জয়েন করবে বা যখন খেলা শুরু তখন ওরা 90 মিনিটস পুরো খেলার সুযোগ পাবে। আর যেটা তুমি যেটা বললে যে ওয়ার্ড প্রাউজি একটা ভালো সেট পিস নেয়। তো যেহেতু নটিংহাম ফরেস্টে উডস অলরেডি খেলছে, তো একটা ব্যাকআপ হিসেবে সেট পিস প্লাস কর্নার এইসবের জন্য ওয়ার্ড প্রাউজি একটা ভালো ব্যাকআপ ফর উডস। তো সেটা একটা খুব ভালো অ্যাডিশন। অ্যান্ড সিমিলারলি স্টার্লিং, যেটা আমরা আগেই বললে আর্সেনালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ প্লাস প্রিমিয়ার লিগে একসাথে খেলা, কিছু রোটেশন দরকার হবে যেখানে সাকাকে রেস্ট দিতে হবে। সেই জায়গায় মার্টিনেলি, সাকা এদের মতো প্লেয়ারদেরকে রেস্ট দিয়ে তারা স্টার্লিংকে খেলাতে পারবে। কারণ স্টার্লিং এর প্রচুর এক্সপিরিয়েন্স, ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছে, চেলসির হয়ে খেলেছে। তো সেই জিনিসটা আর্সেনালকে হেল্প করবে। হ্যাঁ, এবং এই এই মুভটাকে কিরকম ভাবে দেখছিস তুই, এই ইভান টোনি টু সাউদি প্রো লিগ আল আল হিতে? কি মনে হয় অনেকটা ইয়াং এজেই সে চলে যাচ্ছে সৌদি প্রো লিগে? হ্যাঁ, আমি খুবই সারপ্রাইজড ইভান টনির এই মুভটা নিয়ে। কারণ ইভান টনি ব্রেন্টফোর্ডে একটা বহুত বড় প্লেয়ার। তিনি প্রত্যেকটা সিজনেই আমরা দেখি ক্লোজ টু 20 গোলস করে। আর সেটা ব্রেন্টফোর্ডকে খুবই হেল্প করে প্রচুর ম্যাচ জেতাতে। আর প্লাস এমবুমো প্লাস টনি, উইজা এদের একটা খুব ভালো একটা ট্রাইও ছিল, যেখানে ফরওয়ার্ডে ব্রেন্টফোর্ডকে খুব হেল্প করতো। তো একটা আল হিলালে যাওয়াটা একটা বিশালই সারপ্রাইজিং মুভ আমার কাছে, টনির কাছে। কারণ হচ্ছে টনির এখনো অনেক প্রতিভাশালী ছিল, প্রিমিয়ার লিগে অনেক আরো দেওয়ার ওর বাকি ছিল। বাট মাইট বি সাম মানিটারি রিজনস অর আরো কিছু রিজনস হতে পারে, সেটা আমরা ক্লিয়ার নই। বাট হোপফুলি আমি বলবো সেখানে যে ইভান টনি হয়তো আরো ভালো খেলবে, তার নিজের যা 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 ইচ্ছে পূরণ সেগুলো করতে পারবে, সেটাই আশা করছি। একদমই তাই। তো বন্ধুরা, এটাই ছিল এই এপিসোডে আমাদের আপনাদের জন্য কন্টেন্ট। আমরা নিত্য নতুন দিন ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করছি, ফুটবলের আপডেটস আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, এবং আশা করছি আপনাদের ভালো লাগছে। আর আপনাদের যাই মনে হয় আমাদেরকে কমেন্টসে জানাবেন, আমাদের সাথে থাকবেন, সাপোর্ট করবেন চ্যানেলটাকে, যাতে আমরা আরো ভালো ভালো এপিসোড নিয়ে আপনাদের সাথে আসতে পারি। থ্যাংক ইউ, গুড বাই।